নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আরজিকর কাণ্ডের ঘটনা আমাদের সকলেরই জানা আছে। 2024 সালের 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, একজন ডাক্তারি ছাত্রীর মৃত্যু এবং অভিযোগ ছিল তাকে ধর্ষণ করে মৃত্যু। এই অভিযোগের পর শুধু রাজ্য নয়, দেশ এবং দেশের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। 8 থেকে 80 সকলে প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, এবং তার মাঝখানে আমরা দেখেছিলাম যে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অনেক ডাক্তারবাবুরা এবং সেখানের বুদ্ধিজীবী মানুষেরা তারাও পথে নেমেছিল। তার মধ্যে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন তখনকার আরজিকর হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আসকার আলী মহাশয়। তো তার সঙ্গে আজকে আমরা আলোচনায় যাব যে সেই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে প্রতিবাদ এখনো চালিয়ে যাচ্ছেন, এবং সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। ডাক্তারবাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমি ডাক্তার না, প্রথমে আপনি বলেছিলাম না, ডাক্তার আলী সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আচ্ছা, আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডের পর এবং আপনি প্রতিবাদী মুখ হয়ে উঠলেন আমাদের রাজ্যে, এবং আপনার প্রতিবাদটাই ছিল যে আরজিকরের যে সামগ্রিক যে অব্যবস্থা তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ করার পর আপনাকে এই সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ডিপার্টমেন্টে একটা সাসপেনশন করা হলো, এবং এরপর আপনার এই প্রতিবাদের পর এই যে জিনিসটা আপনার ভাগ্যে জুটলো, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সেটা নিয়ে বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে বলতে হবে, তার কারণ না বলে তার এটা জনগণেরও জানা দরকার। আর যারা জানেন টাইম টু টাইম কি ঘটে, একজন অফিসার, গভর্নমেন্টের অনেক অফিসার এবং ব্রেভ অফিসার, হ্যাঁ, যে মেরুদণ্ড সোজা করে লড়তে জানে, তাকে এখন এই রকম পজিশনে এসে দাঁড়াতে হয়েছে। সেটার জন্যে ডিপার্টমেন্ট রেসপন্সিবল। এবার ডিপার্টমেন্টের ল্যাপসেস, নেগলিজেন্স, ডিসক্রিপেন্সিস কোথায় কোথায় সেটা আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, না বলে আমি থাকতে পারছি না। আগে হয়তো আমি যখন চাকরি করেছিলাম, যখন জয়েন করেছিলাম হেলথ ডিপার্টমেন্টে, তখন নিজেকে পরিচয় দিতে না খুব নিজেকে গর্বিত মনে হতো কি আমি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি, স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের অফিসার। কিন্তু হেলথে, স্বাস্থ্যর ক্ষেত্রে এই কয়েক বছরের মধ্যে যে ব্যবস্থা আর যে অবস্থা, স্বাস্থ্য যে বেহাল, সেটাতে না এখন নিজের পরিচয় দিতে না লজ্জা লাগে। এবং আপনাকে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব, 2022 সালে নিয়ে যাব। এবার আরজিকরে কিছু ব্যাকগ্রাউন্ড না বললে, এবার এই যে আরজিকরে কি ঘটেছে এটা জনগণের জানা দরকার, ছাত্রদের দরকার। যারা আরজিকর থেকে রিলেটেড তারা তো অবশ্যই জানেন। তো আরজিকর একটা 100 বছরের ওপরে পুরানো মেডিকেল কলেজ, খুব মানে প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ ছিল। আরজিকরের আপনি বলতে পারেন কি ওই সময় আরজিকর যখন এর পিক টাইমে ছিল, তখন মেডিকেল কলেজ আর আইপিজিএমইআর, এসএসকেএম হসপিটাল, যে সো কল্ড আমরা পিজি বলে যাকে বলি, তাকে কম্পিট করছিল। আরজিকরের র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং তখনকার দিনে হয়ে যায় আই থিঙ্ক ইস্টার্ন ইন্ডিয়াতে 1 নম্বর আর অল ইন্ডিয়াতে 11 নম্বর। মানে ইস্টার্ন ইন্ডিয়াতে তখন পিজিও আসছে না, আরজিকর মেডিকেল কলেজও আসছে না, আরজিকর মেডিকেল কলেজ। তো 1 নম্বরে যখন আরজিকর হয়ে যায়, তো এর রেপুটেশন, ইমেজ নিয়ে একটা পলিটিক্স তৈরি হয় স্বাস্থ্য দপ্তরের কিছু লবির মধ্যে। আচ্ছা, এবার ওরা আরজিকরকে বাইকাট করার জন্যে আরজিকরের ফান্ডিং, অ্যালটমেন্ট এগুলো একটু স্লো করে দেয়। তারপরে ধরুন ডক্টর বটব্বাল, যিনি প্রিন্সিপাল ছিলেন, যার পিরিয়ডে আরজিকরের, যেটা আমরা গোল্ডেন পিরিয়ড বলি,
তো আরজিকর যে র্যাঙ্কটা এবং এত প্রেস্টিজ আরজিকর, এই যে প্রেস্টিজের আরজিকরের ছাত্রের জন্য যারা দেশ বিদেশে নাম করেছে, আরজিকরের ফ্যাকাল্টিজের জন্য, আর আরজিকরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক বড় বড় প্রজেক্ট আরজিকর পেয়েছিল। মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ল্যাব থেকে আরম্ভ করে আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মানে ফিস্ট বলে প্রজেক্ট, এরকম অনেকগুলো প্রজেক্ট যেটা আরজিকরে চলতো। ন্যানো সিলভার থেকে আরম্ভ করে এরকম, আর আরজিকরে খুব নাম ছিল। তারপরে উনি রিটায়ার করলেন। রিটায়ার করার পরে আমরা ভাবলাম আরজিকর যেহেতু একটা পুরনো ইনস্টিটিউশন, প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, একটা ভালো মানে ক্যাপেবল একটা প্রিন্সিপাল আমরা পাবো। কিন্তু সেই দিন থেকে আরজিকরের ডিক্লাইনেশন শুরু হলো, যেদিন থেকে ডক্টর সন্দীপ ঘোষ আরজিকরে প্রিন্সিপাল হলেন। হ্যাঁ, ফেব্রুয়ারি 2021 সালে। এবার উনি আসার পরে একদম ডিটোরিয়েশন। উনি প্রথম থেকেই কারাপশনের চার্জ ওনার এগেনস্টে ছিল। উনি যখন ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন, তো ওনার এগেনস্টে প্রচুর এলিগেশন ছিল এবং সেগুলো লিখিত মানে টাইম টু টাইম জমা হয়েছে, স্বাস্থ্য দপ্তরে জমা হয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর আজ অবধি ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। তাহলে দুর্নীতি, কারাপশন আর এই যে আরজিকরের দশাটা হলো, এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের জন্য হয়েছে, স্বাস্থ্য দপ্তরে গাফলেতিত হয়েছে। ওনার ফাইল ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল ফরওয়ার্ডেড করে স্বাস্থ্য দপ্তরকে পাঠায়, কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা নেয় না। তাহলে কি আমরা বলতে পারি যদি আরজিকরে এই অভয়াকাণ্ড না ঘটতো তাহলে সন্দীপ ঘোষের বিষয় সামনে আসতো না? আর যদি স্বাস্থ্য দপ্তর ঠিকঠাক সন্দীপ ঘোষের ব্যবস্থা নিত তাহলে অভয়াকাণ্ডটা ঘটতো না। এর পিছিয়ে নয় সন্দীপ ঘোষই আপনি বলতে পারেন, ওর দুর্নীতি বলতে পারেন। তো এইরকম দুটো একদম। এবার তার কোনো শাস্তি হয়নি, কিছুই হয়নি, ওয়ার অ্যাজ তার প্রমোশন হয়, তাকে প্রমোটেড করে আরজিকরে মানে কারাপ্টেড লোক, কারাপ্টেড মানে আরজিকরে আসার এগেনস্টে, ওনার এগেনস্টে প্রচুর এলিগেশন, মানে একটা গুচ্ছে এলিগেশন ছিল। তার মানে কি স্বাস্থ্য দপ্তর সব কিছু জেনে শুনে ইগনোর করেছে, না স্বাস্থ্য দপ্তরে কিছু ওনাকে পাঠাবার জন্যে, মানে এটা হয় না ভাগ বাটোয়ারা, মানে গিয়ে তুই তোলাবাজি কর, আমি তোর পেছনে আছি। তার কারণ আরজিকরে যখন উনি দুর্নীতি কারাপশন করলেন, ওনার এগেনস্টে কোনো ব্যবস্থা হলো না। আরজিকরে আসার পরে সবথেকে আগে যেটা উনি রংরূপ দেখাতে শুরু করলেন, দুর্নীতি তো করলেন কিন্তু ছাত্রদের পেছনে লাগতে শুরু করলেন। মানে এটাই বোঝা গেল যখন এই সন্দীপ ঘোষের কেউ প্রোটেস্ট করছে তার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে একদম। এবার ছাত্ররা 2022 সালের ঘটনা, ছাত্ররা মানে একদম, আর ছাত্ররা কি করবে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে ওরা আন্দোলন শুরু করেছে প্রিন্সিপালকে সরাবার জন্য। সে আন্দোলন 2 মাস চলেছে। ছাত্রদের সঙ্গে যে দুর্নীতিটা, সেটা কি ছাত্রদের কোনো ফান্ড গ্র্যাবিং এগুলো কিছু হতো? ফান্ড গ্র্যাবিং, ছাত্রদের এক্সটর্শন, মানে ছাত্রদের ইন্টেনশনালি ফেল করানো হতো। এবার ওনার একটা পেটুয়া ছাত্র ছিল, তারা ছাত্রদের কাছ থেকে পয়সা তোলাবাজি করতো এবং কিছু মানে মহিলাদের, মেয়েদেরও টার্গেট করা হতো। এই যে একজন অ্যারেস্টেড আছে আশিস পান্ডে বলে, তার মধ্যে কিছু আরও অভিজ্ঞ আসতো। তারপরে একটা বিশ্বাস আছে, এখন নামটা মনে পড়ছে না, তো বিরূপক্ষে বিশ্বাস। তো এই ধরনের সন্দীপ ঘোষের কাজ ছিল দুর্নীতি করা, একদম মানে তোলাবাজি। সন্দীপ ঘোষের রাজে একটা আপনি বলতে পারেন মাফিয়া রাজ। এবার এই মাফিয়া রাজকে শেষ করার জন্য ছাত্ররা যে চেষ্টা করেনি তা নয়, কিন্তু ছাত্ররা দুর্বল হয়ে গেল। কেন দুর্বল হয়ে গেল? বিকজ ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি তাদের সাপোর্ট করেনি। এবার ধরুন 2 মাস ধরে ছাত্ররা আন্দোলন করছে, কিন্তু হেলথ মিনিস্টার বা আমাদের ডিপার্টমেন্টের যে সচিব, ওনারা কিন্তু এই ছাত্রদের কথা শোনেননি। শুনে সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে ওরা রেগে, তারপরে কী হলো, ওরা হাঙ্গার স্ট্রাইকে গেল। হাঙ্গার স্ট্রাইক করার পরেও স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু কেউ আসেনি, যে একটা ছাত্ররা হাঙ্গার স্ট্রাইক আমরণ অনশন করছে, এবার শুনি বা তাদের পাশে দাঁড়াই বা তাদেরকে না। তা আমি বলতে পারি শেমলেস গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্বাস্থ্য দপ্তরে যে 2-3 জন অফিসার, টপ হায়েস্ট অফিসার, তাদের এটুকু লজ্জা নেই, তাদের ছাত্র প্রতীক একদম মোহ মায়া নেই কি এই ছাত্ররা তোরা না খেয়ে অনশন করছিস, তোদের ডিমান্ডটা কি, তোদের কষ্টটা কি, সেটা জানার চেষ্টা আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ডে নাইট ওদের দেখেছি।
ওদের অবজার্ভ করেছি, এমন একটা দিন এলো কি ছাত্ররা আর পারছিল না, ওরা সন্দীপ ঘোষকে মারার জন্য তাড়া করলো। 3 কিলোমিটার অব্দি ছুটিয়েছিল, কুকুরের মতন সে ছুটে দেশবন্ধু পার্কে ওখানে ওয়্যারলেস থেকে পুলিশ তাকে রিকভার করে। মানে কোথায় এই ধাওয়াটা কোথায় করেছে? এই মানে কন্টিনিউয়াস ছাত্রের উপরে অত্যাচার হচ্ছে, হোস্টেলে অত্যাচার হচ্ছে, এবার একটা তো সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছিল, টলারেন্স ক্যাপাসিটি এজিটেটেড, টলারেন্স ক্যাপাসিটি তাদের ছাড়িয়ে গেছে। এবার সেদিন পুরো হোল নাইট ঘেরাও করেছিল, তারপরে প্রিন্সিপাল পালিয়ে যায়। প্রিন্সিপাল পালিয়ে যাওয়ার পরে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি বাড়ি যাচ্ছিলাম ভোর 6টার সময়, ওরা আমাকে পেয়েছে, এমএসভিপি গিয়ে ভর্তি হয়ে গেছে আইসিইউতে, ভয়, ওদের ভয়। প্রিন্সিপাল পালিয়ে গেছে, পুলিশ প্রিন্সিপালকে রিকভার করে নিয়ে গেছে, রেস্কিউ করে নিয়ে গেল, রিকভার করে। এবার আমি যখন বেরোচ্ছিলাম আমাকে আটকে দিল। এবার আমাকে আটকে দিল, এই 24 ঘন্টা ওরা আমাকে আটকে রেখেছিল। প্রথমে মনে হলো ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আমি বললাম আমি হাইপার টেনশনের রুগী, আমাকে একটা ল্যাসিক্স ইঞ্জেকশন মেরে দিল। এই স্টোরিটা অনেক লম্বা, কিন্তু আমি কিছুটা এটাকে শর্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার তো আমার না একটা সুযোগ হলো কি ওদের সঙ্গে কিছু সময় কাটাবার। যদিও 6 ঘন্টা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে কি মানে ভিডিও বানাচ্ছে, বলছে এটা বলুন ওটা বলুন, মানে মনে হয় আমাকে মেরে ফেলবে, এরকম সিচুয়েশনে আমি ছিলাম। তো তারপরে যখন আমি অসুস্থ হয়ে গেলাম তখন ওরা বলল নাটক করছে, মানে যেটা হয় স্টুডেন্টদের। তখন আমি এমার্জেন্সিতে খবর দিলাম, এমার্জেন্সি মেডিকেল অফিসার এসে আমার ইসিজি করলো, বিপিটিপি মেপে বললো নাকি ভর্তি করতে হবে। ওরা বললো কি আমরা ডাক্তার, আমরা নিজে চিকিৎসা করব, কিছু অসুবিধা হলে আমরা আপনাদের ডাকবো। তারপর বিএসটি ওরা রেগে ছিঁড়ে দেয় এত তারপর আমি বললাম আমার হাইপার টেনশন আছে, আমাকে একটা ল্যাসিক্স ইঞ্জেকশন দিয়ে দেয়। ল্যাসিক্স ইঞ্জেকশন দিলে কি হয় কি বারবার আপনার ইউরিনেশন হয়, আপনার বিপিটা ফল করে যায়। তো অনেকক্ষণ পরে যখন আমি একটু মানে রিয়েলাইজ করলাম কি এদের মধ্যে এত অ্যাঙ্গার কেন, তো আমি সেটা জানার চেষ্টা করলাম। এবার জেনে যেদিন আমি জানলাম না, সেদিন মনে হয় আমার জমির, আমার বিবেক আমাকে না মানে একটা মনে হয় একটা থ্রাশ, মানে ঝড় আমার মধ্যে, একটা ঝড়, এত কিছু। এই যে মেয়েদেরকে ফেল করানো, 2-1টা মেয়েকে না সন্দীপ ঘোষের সঙ্গে রাত কাটাবারও প্রপোজাল দিয়েছে, মানে এই যে নোংরা ছাত্ররা। তো আরজি করে এত নোংরামি, এই এই মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন, মহিলা হেলথ মিনিস্টার থাকাকালীন আরজি করে এত দুর্নীতি হয়েছে, কিন্তু লাস্ট অবধি উনি লাস্ট ডে অবধি সন্দীপ ঘোষকে ব্লাইন্ডলি সাপোর্ট করে গেছেন। হ্যাঁ, এই যে ছাত্রদের যে একটা যে তোমাদের কি কষ্ট, আপনি যে একটা চেয়ারে আছেন, তা আপনার ছাত্রদের প্রতি কোনো মোহমায়া নেই, কোনো ব্যথা নেই, মানে ওনার যত সব কিছু চেয়ারের জন্যে, মানে উনি এত বড় বড় কথা বলেন আমি চেয়ারকে কেয়ার করি না, তা আমার মনে অল ইউজলেস। হ্যাঁ, ওনার মধ্যে এই যে হিউম্যানিটি নেই, নাহলে এই যে ছাত্ররা যে এই অবস্থা, তার মধ্যে ছাত্র অসুস্থ হয়, তার মধ্যে ছাত্র হসপিটালাইজ হয়, কিন্তু স্বাস্থ্য দপ্তরে কেউ আসে না। হ্যাঁ, আলটিমেটলি ওরা না মানে কোলাপস করে যায় বলতে ওদের আন্দোলনটা, মানে তারপরে সন্দীপ ঘোষ আবার চেয়ারে এসে বসে যায়, বসার পরে ওর মানে অত্যাচার আরো শুরু হয়। যারা যারা ওর এগেনস্টে ঘেরাও করেছিল, হ্যাঁ, তাদের রিভেঞ্জ নিতে শুরু করলো, তাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দিল না, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে মানে মহিলাদের হ্যারাসমেন্ট কেসে ইন্টেনশনালি ফাঁসালো, আইসি কমিটি মিটিং বসালো এবং নোংরা চার্জেস ওদের এগেনস্টে লিখলো। আলটিমেটলি ওরা হাইকোর্টে গেল, হাইকোর্ট থেকে জিতে ওরা ক্লিয়ারেন্স পেলো এবং ওরা কমপ্লিশন সার্টিফিকেট পেলো। কতগুলো ছাত্র আমি নামও বলে দিতে পারি যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। মাইনাক ছিল, চন্দ্রমৌলি ছিল, চুনির ছিল, এরকম একাধিক ছাত্র। এই যে এত বড় যে একটা চক্র, কিন্তু এর মধ্যে স্বাস্থ্য ভবন নাক গলায়নি, যখন জানতে পারলেন যে কোনো হেল্প করেনি, এত বড় একটা চক্র হ্যাঁ চলছে, সেখানে রাজ্য সরকার চোখ বন্ধ করে রয়েছে, চোখ বন্ধ করে একদম মানে বলে না নগরী চৌপট রাজা, একদম ঠিক, একদম মানে স্বাস্থ্য দপ্তর সেটা তো পরে। এবার আমি একটা অফিসার, প্রথমে সবাই যেরকম ভাবে আসবো যাবো, সরকারি চাকরি করবো, মাইনে পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু আমি না ঘুমোতে পারতাম না, আমি মানে খেতে পারতাম না, আমি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম। কেন কি আমি চোখে দেখছি কিন্তু কিছু করতে পারছি না, আমি জানি কি এই ছাত্রদের ওপরে অত্যাচার হচ্ছে,
তা আমি একদিন ডিসিশন নিলাম, না আমি এবার প্রতিবাদ করব। তো প্রথমে আমি ভার্বালি প্রতিবাদ শুরু করি। আমি বিভিন্ন অফিসারদের কাছে, বর্গীয় কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে, ধরুন ওখানকার লোকাল যে এমপি আছে তার কাছে, স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট সেক্রেটারির কাছে, ডিএমই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, সবাইকে গিয়ে আমি সত্য কথাটা বলি, কোনো অ্যাকশন হয়নি। কেউ নোবডি হ্যাজ টেকেন এনি অ্যাকশন এগেনস্ট হিম। মানে সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল ছিল, কি ইন্টারেস্ট ছিল কি আমি দেখছি অত্যাচার করছে, ছাত্রকে ফেল করছে, মেয়েদেরকে টার্গেট করছে, কিন্তু ওর এগেনস্টে কোনো ব্যবস্থা হচ্ছে না। আলটিমেটলি একটা সময় এমন এলো কি আমি ওর এগেনস্টে দাঁড়িয়ে গেলাম। কি আমি ঠিক করলাম, ঠিক আছে আমার যা হবে হবে, কিন্তু আমি এবার প্রোটেস্ট করব। তার কারণ আমি দেখলাম কি প্রোটেস্ট করতে গেলে আপনার ফ্যামিলিতে কোনো বাধা আসেনি। এত বড় বাধা এসেছে, আমার বউ বললো কি এত লোক আছে কেউ মুখ খুলছে না। তা আমি আমার বউকে বললাম কি আমি যদি মুখ বন্ধ করে থাকি তাহলে আমি মরে যাব। তুমি হয়তো আমরাকে অন্য লোক মারবে, কিন্তু আমি এটার জন্যই মানে আমি নিজে মরে যাব, ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, আমি ধ্বংস হয়ে যাবো। তো আমি বললাম তো তুমি তো না, ইউ টেক কেয়ার ইউর সেলফ। বললো ঠিক আছে তুমি সাবধানে যাই হোক এ করো। তো আমি না প্রথমে যখন দেখলাম কি কিছুই হচ্ছে না, তখন আমি মিডিয়ার হেল্প নিলাম। তো আমি সেই মিডিয়াদেরকে এখন এখান থেকেই কর্নিশ জানাচ্ছি, যদি মিডিয়া আমার পাশে না দাঁড়াতেন আর আমার এই কথাগুলো অ্যাজ এ হুইসেল ব্লোয়ার, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ আরজি করের রিলেটেড যে দুর্নীতি সেটাতে হুইসেল ব্লোয়ার। এই মিডিয়া আমি তাদের নাম না বলে থাকতে পারছি না, তার কারণ যে সাপোর্ট করেছে, যার জন্যে আমি এক্সপোজ করেছি তাদের বলছি। তখন TV9-এ সৌরভ দত্ত বলে একজন রিপোর্টার ছিলেন, এবিপি আনন্দতে সন্দীপ সরকার, হ্যাঁ সন্দীপ বলে ছিলেন, আর প্রিন্ট মিডিয়াতে আনন্দ বাজার পত্রিকা পারিজাত বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, উনি এই তিনজন আমাকে সাহস দিলেন। তা আমি তখন ভয় করছি মানে আমার নাম মিডিয়াকে লেখাবো। তারপরে আমাকে পারিজাত বন্দ্যোপাধ্যায় দি বললেন কি আপনি একটু ভরসা রাখুন আমাদের উপরে, ভরসা রাখুন। তো আমি আলটিমেটলি দেখলাম আমি ভরসা রেখে কোনো ভুল করিনি। এক না একদিন আমি ওদের এক্সপোজ করতে পেরেছি। হ্যাঁ, মানুষকে পেয়েছি। এবার আমি আমার লড়াই ওখান থেকে শুরু করি এবং জুলাই 13 তারিখে আমি আমার ফার্স্ট কমপ্লেন ভিজিলেন্স কমিশন দফতরে রিটেন কমপ্লেন আরজি করে দুর্নীতির এগেনস্টে, ম্যাল প্র্যাকটিসের এগেনস্টে, ছাত্রদের যে টর্চার করার এগেনস্টে, এইটা এগেনস্টে, এক্সটর্শন মানির এগেনস্টে আমি একদম লিখিতভাবে পুরো উইথ ডকুমেন্ট উইথ এভিডেন্স ভিজিলেন্স কমিশনকে দিই। তারপরে আমি অ্যান্টি কারাপশনকে দিই। অ্যান্টি কারাপশন থেকে সেই ফাইলটা পাঠায় প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং ডাইরেকশন দেয় ইনকোয়ারি করার জন্যে। কিন্তু ওই ফাইল মানে আমার মনে 1000 পাতার ফাইল হবে, 1000 পাতা ফাইল উনি গুছিয়ে রেখে দেন। হি হ্যাজ নট টেকেন এনি অ্যাকশন। উনি আমাকেও ডাকেননি, আমাকেও কল করেননি, ওনার কোনো অফিসার, উনি পুরো জিনিসটাকে চেপে দিলেন। এই যে নারায়ণ স্বরূপ নিগম, এ হচ্ছে মোস্ট কারাপ্টেড লোক। এই না থাকলে সন্দীপ ঘোষ বাড়তো না। সন্দীপ ঘোষ বাড়লো, সন্দীপ ঘোষকে প্রমোট করার জন্য নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল সেক্রেটারি যে এখন আছেন উনি রেসপন্সিবল। উনি সন্দীপ ঘোষকে প্রমোট করেছেন, উনি সন্দীপ ঘোষ তৈরি করেছেন। আজকের এই অবস্থার জন্য উনি 100% ইকুয়ালি রেসপন্সিবল। উনি সন্দীপ ঘোষকে ফুল প্রোটেকশন দিয়েছেন। আমি যখন ওর এগেনস্টে লড়ছি উনি কোনো অ্যাকশন নেননি, উনি ফাইলটাকে চেপে রেখে দিলেন। 1000 পেজের ফাইল। ভিজিলেন্স কমিশন থেকে, অ্যান্টি কারাপশন থেকে ডিআইজি ওনাকে চিঠি করেছে এবং ওনাকে ফাইল পাঠিয়েছে। উনি একটা ইনকোয়ারি করেনি, কিচ্ছু করেনি। এবার করে পুরো ফাইলটাকে গুজে রেখে দিলে আমি দেখলাম কোনো অ্যাকশন হচ্ছে না। আমি মিডিয়ার সাপোর্ট নিয়েছি, জিনিসগুলোকে লোকের কাছে পৌঁছেছি। তারপরে আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে একটা চিঠি দিলাম, তারপরে আমি ডিএমইকে চিঠি দিলাম প্রিন্সিপাল সেক্রেটারিকে ইন্টারভিন করার জন্যে। তারপরে যদি না হয় তা আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলাম। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে যে গিয়ে আমার মনে হয় 17 জুলাই 2023 সেদিন গেলাম। ওনার ওএসডি দাসবাবু বলেছিলেন, ওনার সঙ্গে দেখা করলাম, লিখিত চিঠি দিয়ে ওনাকে আমি তো আজ অবধি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমি একটা ইন্টিমেশন পাইনি। আমার এই ব্যাপারে আমি অ্যাসুরেন্স পাইনি কি সন্দীপ ঘোষ। তারপরে সুদীপ্তরা আমাকে ভয় দেখাতে শুরু করে, আমাকে মানে প্রাণ মারার হুমকি দেয়। তখন আমার পোস্টিং ছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। আরজিকর থেকে আমাকে ট্রান্সফার করে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে করে দেয়। আমি ভয় যেতে শুরু করি। এইভাবে
এইভাবে আমি বসে গেলাম বাড়িতে 52 দিন, আমার স্যালারি বন্ধ হয়ে গেল, আমার সার্ভিস ব্রেক হয়ে গেল। সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো ব্যবস্থা হয়নি, কিন্তু আমার এগেনস্টে ব্যবস্থা শুরু হয়ে গেল। আমার সার্ভিস যেই মুখ্যমন্ত্রী দপ্তরে আমি ফাইলটা জমা দিলাম, তারপরে থেকে আমার আর পোস্টিং নেই, আমি বাড়িতে বসে গেলাম। আমি ধরুন আমি পুলিশ কমিশনারকে কমপ্লেন করলাম, আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে ইন্টারভিউ করলাম কি আমার প্রাণহানির আশঙ্কা আছে, আমার পোস্টিং চেঞ্জ করুন। কিচ্ছু করলো না, কিচ্ছু করলো না প্রিন্সিপাল সেক্রেটারি। এই প্রিন্সিপাল সেক্রেটারি এই আজকে যে অভয়া কাণ্ড হয়েছে এর জন্য হয়েছে। সন্দীপ ঘোষকে এ 100% সমর্থন দিয়েছে, ওর সমস্ত কারাপশনে তাকে সমর্থন দিয়েছে, ওর এগেনস্টে একটা অ্যাকশন নেয়নি। কমপ্লেন 2020 থেকে ওর এগেনস্টে কন্টিনিউয়াস কমপ্লেন। ওর এগেনস্টে যখন এমএসডিপি ছিল, মুর্শিদাবাদে যখন ছিল ওখানেও ঘটনা ঘটিয়েছিল, ওখানেও অনেক কিছু করে গিয়েছিল। মুর্শিদাবাদে যখন এইচওডি অর্থোপেডিক ছিল, অর্থোপেডিক ডিপার্টমেন্টের প্রফেসর ছিল, কিন্তু একটা লোক দীর্ঘদিন ধরে অত্যাচার করছে, কিন্তু তার এগেনস্টে কোনো ব্যবস্থা হচ্ছে না টাকার জন্যে। আরে ইমান এরকম বিক্রি করে এইসব লোককে চেয়ারে বসে আমার দিদিমণি মুখ্যমন্ত্রী সর্বশেষ নেত্রী নিজেকে বলেন আমি চেয়ারকে কেয়ার করি না। আপনি মানুষদের কোথায় কেয়ার করছেন? আপনি মহিলাদের কোথায় কেয়ার করছেন? আপনি আমাকে জবাব দিতে পারবেন? আপনি জবাব দিতে পারবেন না। আপনার লজ্জা নেই, আপনার শরম নেই, আপনার কোনো হয়া নেই। আপনি শুধু চেয়ারের জন্য রাজনীতি করেন, আপনি শুধু ভোটের রাজনীতি করেন, আপনি জনগণের জন্য করেন না। আপনার ছাত্রর জন্য কোনো ব্যথা নেই, আপনার লোকের জন্য কোনো ব্যথা নেই। আপনি হচ্ছেন মানে স্টোন হার্ট, আপনার মধ্যে হৃদয় নেই। হ্যাঁ, ইউ আর হার্টলেস। আমি যেটা বলবো এবার এখান থেকে আবার আমি কন্টিনিউ করি। তারপরে আমার মাইনে বন্ধ হয়ে গেল, স্যালারি বন্ধ হয়ে গেল। আমি বাড়িতে আশা করছি আমি পোস্টিং পাবো, এই আমার স্যালারি ঢুকবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক, এখানে ওখানে, কোথাও থেকে কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না। তারপরে আমি অনলাইন আবার গভর্নর, অনারেবল গভর্নরকে মেল পাঠাই আমার সমস্ত বিষয় দিয়ে। মানে আপনি যদি কম্প্রোমাইজ করে নিতেন তাহলে আপনাকে ভালো পোস্টিং দিত বা এক্স্যাক্টলি। কিন্তু আমি যেহেতু হুইসেল ব্লো করে গেছি, এগুলোকে আমি এক্সপোজ করে গেছি দুর্নীতিগুলোকে, এবং আমাকে মিডিয়াও সাপোর্ট করেছে, তখন এইটা আর বড় প্ল্যাটফর্মে চলে আসে, আরও মিডিয়া ইনভলভ হয়ে যায়। তো এইটা এইভাবে হয়ে একটা সময় এমন এলো কি আমি কন্টিনিউয়াস লড়ে গেছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, কোনো ব্যবস্থা হয়নি, কিছুই হয়নি। তারপরে আমি হাইকোর্টে আবার কেস করে আমি সেই কেস হেরে যাই। তার কারণ ওখানে ফার্স্ট কেসে একটা তালা পিএসকে ডাইরেকশন দেওয়া হয় কি একটা ইনকোয়ারি করে ইনিশিয়ালি পুলিশ রিপোর্ট দিতে। তালা পিএসি এই যে স্টেশন অফিসার অভিজিৎ মণ্ডল, উনি ছিলেন ওসি, উনি রিপোর্ট দিলেন না আরজি করে কোনো দুর্নীতি নেই, কোনো অ্যাবনর্মালিটি নেই। উনি রিপোর্ট দিলেন, অনারেবল কোর্ট ওটা ডিসপোজ অফ করে দিল। শিয়ালদা কোর্টেও একটা কেস করলাম, মানে সেগুলো চাঁদা তুলে নিজের খরচা থেকে এ করে লোকের হেল্প নিয়ে, ওখানকার 2-4 জন ছাত্ররা আছে ওরা চাঁদা ফাদা দিলে হেল্প করে মিলেমিশে করলাম। তো সেখানে কি হলো, পলিউশন কন্ট্রোল বোর্ডকে একটা ডাইরেকশন দিল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং নিয়ে কমপ্লেন করেছিলাম। এবার ডাইরেকশন দিয়ে ওটাকে ডিসপোজ অফ করে দিল। আজ অবধি পলিউশন কন্ট্রোল বোর্ড কোনো স্ট্যাটাস রিপোর্ট বা কিছু আমরা জানতে পারিনি, সে সাবমিট করলো না, কি হলো। তো আলটিমেটলি সন্দীপ ঘোষে কিছু হলো না। ইন বিটুইন ওর একটা ট্রান্সফার অর্ডার বেরোলো, আর আমার একটা ট্রান্সফার অর্ডার বেরোলো সেপ্টেম্বরে। ওরও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আমি গিয়ে মুর্শিদাবাদে চলে গেলাম। মুর্শিদাবাদে যাওয়ার পরে আমার যে ব্যাকলগ স্যালারি ওগুলো কিছু আমি পাইনি। সন্দীপ ঘোষ যায়নি, ওর অর্ডার আবার সেম ডে প্রত্যাহার হয়, ক্যান্সেলেশনে। তাহলে ওর অর্ডার কে করলো? প্রিন্সিপাল সেক্রেটারি ডাইরেকশনে হলো। আবার ক্যান্সেল কে করাচ্ছে? প্রিন্সিপাল সেক্রেটারি করাচ্ছে। তাহলে আপনি ভাবুন এটাতে কি কোনো মানে টাকা পয়সার আর্থিক খেলা? তারপরে আমি মুর্শিদাবাদ গিয়ে জয়েন করি, এই ম্যাটারটা পুরো ঠান্ডা পড়ে যায়। কিছুদিন পরে সন্দীপ ঘোষের এগেনস্টে ইনকোয়ারি চলে, কি হয় না হয়, আবার ওর একটা ট্রান্সফার অর্ডার বেরোয়। আবার সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তখনও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর, মানে প্রিন্সিপাল থেকে ওকে নামিয়ে দেওয়া হয় অ্যাজ এ প্রফেসর। তো প্রফেসর এসে জয়েন করে ছুটিতে চলে যায়। ছুটিতে চলে যাওয়ার পরে আই থিঙ্ক 1 মাস ছুটিতে থাকার কালে আবার একটা অর্ডার বেরোয় কি ওকে ঠিক আরজি করে প্রিন্সিপাল পোস্টে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এইটা পুরোপুরি বেআইনি। একটা প্রিন্সিপাল পোস্টটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর, প্রিন্সিপাল থেকে তাকে আপনি প্রফেসর পোস্টে নামিয়ে আবার কোনো ইন্টারভিউ না করে ডাইরেক্ট তাকেও আপনি ওখান থেকে, তার মানে এটাতে বলতে পারেন কি এটাতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার হয়েছে। এবার কে করেছে? যে চেয়ারে বসে আছে, যার অর্ডারে বারবার, মানে আপনি ভাবুন
এটা থুতু ফেলে থুতু চাটা, এই আমি তাকে ট্রান্সফার করে দিচ্ছি, আবার তার ট্রান্সফার তুলে নিচ্ছি, এই তাকে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে ওয়াই আরজিকর? ন্যাশনালে দিতে পারতেন, অন্য জায়গায় দিতে পারতেন, কি এমন মধু ছিল? কিন্তু আবার ওখানেই নিয়ে গেলেন। হ্যাঁ, তার কারণ আরজিকর থেকে টাকা কালেকশন হতো, সেই টাকা উনি ঠিক জায়গা পৌঁছাচ্ছেন, পৌঁছে দিতেন না দিতেন না। তো এটাতে তারপরে কি হলো, আমিও হার মেনে গেলাম। তখন আমি আর চুপচাপ বসে গেলাম, এই লোকটা তো কিছুই হচ্ছে না, কিছুই আমরা করতে পারছি না। এবার মুর্শিদাবাদ গিয়ে, তারপরে বেশ কিছুদিন হবে চুপচাপ। এবার মুর্শিদাবাদ গিয়ে আমি আমার এই যে সার্ভিস ব্রেক হলো, এবার আমার ব্যাকলগ, এটার জন্য আমি ফাইল স্বাস্থ্য ভবনে পাঠাই, কিন্তু ওখানকার সিনিয়র স্পেশাল সেক্রেটারি 10 মাসও ফাইল চেপে রেখে দিল, কিচ্ছু করেনি। মানে আমাকে যে রেগুলারাইজ করে দেবে, আমি যে চেষ্টা করিনি তা নয়, আমি চাকরি করার আমার রেগুলার, আমারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলিকে দেখতে হয়, আমারও মানে এমন নয় কি আমারও রুটি চাল ভাত খেতে হয়, তার জন্য আমার পয়সা লাগে। তো আমার ওই ব্যাকলগ, আমি স্যালারি পাইনি এবং আমার সার্ভিস রেগুলারাইজ করা হয়নি, এবং আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়। এই গভর্নমেন্ট মানে, আমি ধরুন আমি লিভ অ্যাপ্লাই করছি, আমার লিভ স্বাস্থ্য দপ্তর থেকে ক্যান্সেল করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার জন্য অ্যাপ্লাই করছি, সেটাতে টাকা আটকে দিচ্ছে। এখানেও কালিয়াগঞ্জে সুপার আমার প্রভিডেন্ট ফান্ডে টাকা আটকে দিয়েছে। আমি ভাবলাম আমি টাকা কিছু তুলবো, এই করে বলে না, টাকা তুলতে পারবেন না আপনি। এখন আমি আমার মোবাইল বিল পাইনি। আমি যখন মুর্শিদাবাদ থেকে, না সেই টাকাটা কালিয়াগঞ্জে সুপার আটকে দিল কেন? যেহেতু আপনাকে এটা গায়ে চড়ে আমার, মানে না, ওটা তো আমার টাকা, প্রভিডেন্ট ফান্ডে আমার জমানো টাকা, ও টাকা আপনার নিজস্ব টাকা। সে এখন দেখুন, যে মানুষের পেছনে লাগে, যে অত্যাচারী, তাদের টার্গেট হয় কিভাবে আপনার উপরে অত্যাচার করতে পারবে। এটা তো দেখলাম আমরা 2022-23 পর্যন্ত আপনার এই আন্দোলনটা চলছে, এবং তারপরে মাঝখানে আন্দোলনটা আপনি থামিয়ে দিয়েছিলেন, এবং তারপরে যখন আপনার অভয়াকাণ্ড হলো, তারপরে আমরা দেখলাম যে আপনি ব্যাপকভাবে কিন্তু এই দুর্নীতিগুলোকে এবার আমি বলছি, তারপরে এই অভয়াকাণ্ডের পরের ঘটনাটা যদি একটু বলেন। এবার তারপরে আপনি কোথা থেকে এই সাহসটা আবার পেলেন? তারপরে কি হলো, যখন অভয়াকাণ্ডটা হলো, তো আনফর্চুনেট ইনসিডেন্টস অফ রেপ অ্যান্ড মার্ডার, তো সেটা নিউজ ফিউজে শুনে আমার প্রচন্ড, মানে আমি একটা পেইন হলো আপনার, যে একটা আঘাত খুব হলো, কষ্ট হলো। কি এরকম মেয়েটি মারা গেল, ভালো মেয়ে ছিল, ওর সম্পর্কে শুনেছিলাম, তো এভাবে মারা গেলেও তার জাস্টিস নিয়ে লড়ার দরকার। ইন বিটুইন আমার কাছে বিভিন্ন মিডিয়ার ফোন আসতে শুরু হয়, তখন আমি জানতে পারি কি আমার যে ভিজিলেন্স কমিশনে আমি চিঠি দিয়েছিলাম, এবং ভিজিলেন্স কমিশন ওটার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি, তদন্ত করেনি, ওই চিঠিটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এবার সোশ্যাল মিডিয়াতে ওটা নিয়ে লেখালেখি শুরু হয়েছে, এবং নিউজ চ্যানেলগুলো তারপরে আমাকে যোগাযোগ করতে শুরু করলো আরজি করে এই ইস্যু নিয়ে। তখন আমি বললাম, আমি ডিসাইড করলাম কি এখন যদি আমি মুখ বন্ধ করে নিই, তাহলে এই লোকটার যে আরজি করে যে রাবণ রাজ একটা চলছে, এটা শেষ করার দরকার আছে। এটাতে একটা মেয়ে ভিক্টিমাইজ হলো, পরে আবার আর কতজন হবে, তো এটা একটা শেষ করার দরকার আছে। তো আমি না একটা সাহস পাই তখন আবার নতুনভাবে লড়াই করার। তারপরে আমি আর মিডিয়াতে আসি, নিউজ চ্যানেলে আসি, এবার এই লড়াইটা মানে শুরু হয়। তারপরে আমি শুনলাম আমাকে রাত্রিরে 12টার সময় 19শে আগস্ট হবে, মোস্ট লাইকলি 19শে আগস্ট, তো রাত 12টার সময় স্বাস্থ্য ভবনে একজন অফিসার ফোন করলেন। আমি তখন কিছুই জানি না, আমি পুরো অন্ধকারে। তো আমাকে বলছে তোমাকে কাল সকালেই আসতে হবে। বলে স্যার এখন রাত্রিরে 12টা বাজে, কাল সকালে আপনি বলছেন, আমি যদি সকাল 6টার সময়ও বাস ধরি, মানে তো আমার পৌঁছতে 12টার আগে তো আমি পৌঁছতে পারবো না কোনো এতে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক তুমি তাড়াতাড়ি এসে স্বাস্থ্য ভবনে রিপোর্ট করো। এবার আমি ঠিক 8:30 হয়েছে, আমার মোবাইলে ফোন আসতে শুরু হয়, সমস্ত মানে নিউজ চ্যানেলগুলো। তো কি তো বলে না, আপনার যে কমপ্লেনটা ছিল তার এগেনস্টে একটা এসআইটি কমিটি গঠন হয়েছে, সিট কমিটি ফরমেশন হয়েছে, সেটা নবান্নর অর্ডার। এবার ওটাতে আপনি কোথায় আছেন? আমি বললাম আমি বাসে আছি। না, তো আপনি স্বাস্থ্যভবন যাওয়ার আগে যদি আমাদেরকে একটু বাইট দেন, আমরা আপনাদের ইন্টারভিউ নেব। যাই হোক, তখন আমার সময় ছিল না। তো এবিপি আনন্দ, সন্দীপ সরকার যে ছিলেন, সন্দীপ দা, ওনার সঙ্গে আমি যখন নামি, তারপরে নেবে আমি স্বাস্থ্যভবনে ঢুকি, তখন মিডিয়াদের বলি ঠিক আছে আমি যখন বেরোবো তাই বেরিয়ে আপনাকে
স্বাস্থ্যবাণী যাওয়ার পরে উনি আমাকে আবার ভিজিলেন্সের স্পেশাল সেক্রেটারির কাছে পাঠান। আমি জানতে পেরেছি কি এরকম যে এসআইটি সিট কমিটি গঠন হয়েছে একটা, ওরা মানে স্টেট গভর্নমেন্টই করেছে এই সিট। হ্যাঁ, এবং এটার উপরে কি আপনার বিশ্বাস ছিল সিটের উপরে যে স্টেট গভর্নমেন্ট? না, সেটা বলি। এবার ওরা ভিডিও ইন্টারোগেশন করেছে, রেকর্ড করেছে, কিন্তু যখন আমাকে প্রশ্ন করছিল তা আমার কি যেন মনে হয় কি এরা বায়াসড, এরা সন্দীপ ঘোষের ফেভারে কথা বলছে। হ্যাঁ, এরা যে আমার রেকর্ডিং করছিল বা যে প্রশ্ন করছিল ক্রস প্রশ্ন, তা আমার তখন আমার না একটা সিক্স সেন্স কাজ করে কি মনে হয় এরা সন্দীপ ঘোষকে, কেন এখন তো পুরো ব্যাপারটা সন্দীপ ঘোষের অ্যাগেনস্টে যাচ্ছে। এবার আমি যদি সন্দীপ ঘোষ এখনও যদি বেঁচে যায় তাহলে এই লোকটার মানে সর্বনাশ করে দেবে। হয়তো দেখা গেল কি স্টেট গভর্নমেন্টে বা হেলথ মিনিস্টার তাকে ডিএমই পোস্টে বসিয়ে দিল। এবার ও যদি স্টেটের সব কটা মেডিকেল কলেজের শাসন করে তাহলে তো কীভাবে করবে, আমি তো আমার নিজের চোখে দেখেছি, রিয়েলাইজ করেছি। তখন রাত্রিরে আমি আমার কাছে ফোন আসে, অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি ফোন আসে। তো আমি বললাম দেখুন আমি তো আপনার ফিস দিতে পারবো না। আমাকে বললো আপনাকে একটা কেস করতে হবে, আপনার এই কমপ্লেন বেসিসে আমি এটা রেডি করছি। তো আমি বললাম দেখুন আমি ফিস দিতে পারবো না, তার কারণ আমার এখন, উনি বললেন না আমি কোনো পয়সা নেবো না। তো আমি দেখলাম কি জাস্টিসের জন্য লড়ছে একটা সৎ লোক, বিনা পয়সা বলছে, একটা কোনো অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট বলছে সেই ব্যাপারে তরুণজ্যোতি আপনার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিনা পয়সা। তো আমি হ্যাঁ করে দিলাম। তারপরে আমি স্বাস্থ্য দপ্তর থেকে বেরিয়ে তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হলো। ওনার সঙ্গে আমি রাত্রিরে তখন আই থিঙ্ক 11টা হবে, 10:30 11টা হবে, আমি তালা পুলিশ স্টেশনে যাই এফআইআর করতে। কিন্তু তালা পুলিশ স্টেশনে ওসি ছিলেন না, অ্যাডিশনাল ওসি ছিলেন, উনি এফআইআরটা নেননি। তো ওখান থেকে রিসিভ করার পর পরের দিন সেটা সকালে হাইকোর্টে যাই। তো আমি ডিটারমিন্ডই ছিলাম কি এবার আমি ছাড়বো না, আমি আর লড়বো। তার কারণ সব জায়গা থেকে এই লোকটা পার পেয়ে যাচ্ছে। তখন আমি দেখি কি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মানে বোধহয় নিজে রেজিগনেশন দিয়েছিলেন, তারপরে তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং করা হলো। ছাত্ররা তার এগেনস্টে মানে ঘরফর বন্ধ করে দিল। ছাত্ররা যে কাজটা করেছে খুব ভালো কাজ করেছে, কিন্তু মুশকিল হচ্ছে ছাত্রদের পাশে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে কেউ দাঁড়ায়নি, উল্টে তাদের উপরে অত্যাচার করেছে। এই রাজ্যে মেডিকেল স্টুডেন্ট পড়ুয়ারা যা অত্যাচার সহ্য করেছে না, আমি নিজের চোখে দেখেছি। মানে মানুষের না হৃদয় কেঁদে দেবে, কিন্তু তাদের পাশে কেউ দাঁড়ায়নি। এই জুনিয়র ডাক্তারদেরও পাশে দাঁড়ায়নি। তার আরজি করেও আমি দেখেছি, ন্যাশনাল মেডিকেল কলেজেও আমি শুনলাম। ভাই ছাত্ররাও সেইভাবে আর কি আন্দোলন গড়ে তুলতে পারেনি, তার কারণ তাদের একটা ভীতি ছিল যে তাদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা এরাই কন্ট্রোল করতো। এই সেটা ঠিক এক লেভেলে, তার কারণে আপনার যার জন্য তারা ফোকাসে আনেনি। আপনার হাতে অস্ত্র, যেমন আপনি ইন্টার্নশিপ কমপ্লিশন না দিলে ওরা রেজিস্ট্রেশন পাবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না, রেজিস্ট্রেশন নাম্বার পাবে না। তো এইগুলো অস্ত্র, এই ভয়গুলো থেকে ওরা অনেক কিছু বলতে পারেনি। তো ছাত্ররা এবার ছাত্রদের কথা কেউ শোনেনি, এটাও ঠিক কি ওদের কথা। আমি তো ভেবেছিলাম ওদের কথাই, কিন্তু যখন একটা ডিকটেটরশিপ চলতো, এই দেখুন না আপনার কলেজে ইলেকশন হচ্ছে না, এবার বিভিন্ন কলেজে যে মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে, তো রুলিং পার্টির কি কোনো লাজ শরম আছে? লাজ শরম নেই। আপনি মানে শুধু ল কলেজ না, ছোটো ছোটো কলেজে যে মেয়েদের উপরে যে, তো এটা কোনো লাজ শরম না। তার মানে হচ্ছে ওরা শুধু ভোটের রাজনীতি, নিজের চেয়ার আর নিজে ছাড়া কিছু বোঝে না। জনগণ ফনগণ এগুলো শুধু বড় বড় কথা। আপনি দেখুন যত টাকা রিকভার হচ্ছে, তাহলে তুই জনগণের সৎ নেতা, তাহলে তোর কাছ থেকে কোটি কোটি টাকা রিকভার হচ্ছে কি? আচ্ছা আসকার আলী সাহেব, আমরা আরেকটু অন্য জায়গাতে যাচ্ছি যে এই যে আরজিকরের আন্দোলনটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ডাক্তারি ছাত্রীর যে হত্যা, সেটা একটা পার্ট, আরেকটা হচ্ছে দুর্নীতি, ঠিক, এবং যেটা আপনি প্রথম তুলেছিলেন যে সন্দীপ ঘোষ, এবং এই সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করলো সেটা সিবিআই করেছিল, এবং সেটাকে আপনার কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ আর আরো 4 জন আর আরেকজনকে পরে করেছে, মানে টোটাল 5 জন অ্যারেস্টেড আছে। হ্যাঁ, এখনো রয়েছে, যে জেল কাস্টাডিতে এখনো রয়েছে 5 জন। এবং এই যে অ্যারেস্ট হওয়ার পরে আপনাকে মুর্শিদাবাদে পাঠানো হলো। না, মুর্শিদাবাদে তার আগে ছিল, কিন্তু আমার কাছ থেকে প্রতিশোধ নিয়েছে স্টেট গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট।
তা আমাকে এই তো বললাম তো, আমি চাকরি করতে চেয়েছিলাম কিন্তু আমার সার্ভিস রেগুলারাইজ করেনি। আমি কলকাতা আসার জন্যেও অফিসারকে রিকোয়েস্ট করলাম কি আমাকে কলকাতা ফেরত আনতে, আমার বাচ্চার পরীক্ষা এইসব ব্যাপার আছে, কিন্তু সেটা এবং তারপরে আপনাকে পাঠালো কালিয়াগঞ্জ। হ্যাঁ, ওরা আমার এই যে তারপরে ওর স্টেপটা আমরা দেখলাম যে আপনাকে সাসপেনশন, আমি রেজিগনেশন, তার কারণ দেখুন আমি দেখলাম কি কন্টিনিউয়াস। এখন এই সাসপেনশনের বিরুদ্ধে আপনি কি করছেন? হ্যাঁ, এবার আমি বলি, আমাকে মানে ঠিক এই ব্যাপারটা একটু মানে ডিসকন্টিনিউ হয়ে গেল। আমি 5 মিনিট একটু সময়টা নিয়ে করি। তারপরে আমি কেস করলাম, কেসের এগেনস্টে হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অর্ডার দেয় সিবিআই আর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে এবং এসআইটিকে বলে কেস ডায়েরিটা ওদের করতে। তারপরে অ্যাকর্ডিংলি ওরা ইনভেস্টিগেশন শুরু করে এবং সিবিআইয়ের ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে 4 জনকে অ্যারেস্ট করা হয়, ইনক্লুডিং সন্দীপ ঘোষ। পরে একজনকে আর অ্যারেস্ট করা হয়। তারপরে আমি আর এদিকে চলে আসছি। তারপরে এইটা একটা অভয়া রেপ অ্যান্ড মার্ডার কেসে সঞ্জয় রায়, আপনি জানেন, ওকে প্রথমেই স্টেট পুলিশ অ্যারেস্ট করেছিল, তারপরে এই কেসটা সিবিআইয়ের আন্ডারে হয়। কিন্তু সন্দীপ ঘোষকে যখন কিন্তু সিবিআই দেওয়ার পর না, আমি এখানে জাস্টিফাই করতে পারেনি, আমি জাস্টিফাই, সেটা কি সিবিআই ব্যর্থতা মনে হয়েছে আপনার নাকি সিবিআই? না, সিবিআই একদম 100% করে দিত। সিবিআই ভালো কাজ করে, তার কারণ সিবিআইয়ের সঙ্গে আমি সুযোগ পেয়েছি যখন আরজিকর নিয়ে ইনভেস্টিগেশন ওরা করতো, আমি কন্টিনিউয়াস সিবিআইয়ের অফিসে গেছি। কিন্তু এখানে আপনারা না, এখানে আপনারা যেই পার্টে গাফলাতি আছে সেই জিনিসটাকে তো হাইলাইট কেউ করছেন না, ভুলে যাচ্ছেন। যখন মার্ডার অ্যান্ড রেপ হলো, যেদিন হলো সেই দিনে যে ক্রাইম সিনে এত লোক ঢুকিয়ে দিল, ধরুন এটা ক্রাইম সিন, তো মার্ডার করে একজন বেরিয়ে চলে গেল, ঠিক আছে, তো বা 2 জন করলো, কে করলো, কিন্তু ক্রাইম সিনে যে প্রিন্সিপাল, তার যে ফরেন্সিকের লোক আর তার যে আউটসাইডার, মানে যারা ট্রেসপাসার, যাদের কোনো রিলেশন নেই, প্রিন্সিপালের পার্সোনাল অ্যাডভোকেট, এই দেখুন অবিক দে, এই দেখুন তো এক্স্যাক্টলি এটা ইন্টেনশনালি করা হয়েছে। আর এটা খুব হাই লেভেলের একটা রাজনীতি হয়েছে, খুব হাই লেভেলে একটা পলিটিক্স হয়েছে, মানে সেটা হয়তো আমাদের ব্রেনে আসছে না, আমরা ইমাজিন করতে পারছি না। এবার তারপরেই দেখুন, তারপরে সেমিনার রুমে কিছু অংশটা ভেঙে দেওয়া হয়েছে। তো আপনার আপনার মনে হচ্ছে না কি এটাতে স্টেট গভর্নমেন্ট বা হেলথ ডিপার্টমেন্টের পুরো রোল আছে? এবার হেলথ ডিপার্টমেন্ট কাকে বাঁচালো? তো আমার যদি কোথাও ক্রাইম হবে, আনটুয়ার্ড ইনসিডেন্টস, এরকম নারকীয় ঘটনা হবে, আমার কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে? আমার থাকবে কি ইমিডিয়েট অ্যাকশন হোক, যারা দোষী তারা শাস্তি পাক। এটা থাকবে না কি ক্রাইম সিনকে আমি ডিস্ট্রয় করি। আপনার তাহলে কি মনে হচ্ছে যে সঞ্জয়, যদি সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নেওয়া হতো, একদম সঙ্গে সঙ্গে, মানে সঞ্জয়কে যেদিন অ্যারেস্ট করলো সেই দিনই যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হতো, তাহলে অনেক কিছু এভিডেন্স বেরোতো আর এর সঙ্গে অনেক কিছু লিঙ্ক ক্লিউ পেত। এবার সিবিআই তো ভগবান না, তদন্তকারী সংস্থা। এবার ওরা অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল এভিডেন্স, এবার আপনি যদি এভিডেন্স এরকম হতে পারে কি একটা মেয়ের মোবাইল, এবার ওর মোবাইলে তার নিজের আঙুলে ছাপ নেই, তার মানে হয় এরেস্ট করা হয়েছে। ল্যাপটপে কিছুই নেই, এটা কি হতে পারে? ইজ ইট পসিবল? কিছুই পসিবল না। যেহেতু তদন্তকারী সংস্থা এই জিনিসটাকে করছে, তো আমি ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, আমি লেম্যানের যে পার্টটা, আমি সেই পার্টটা নিয়ে বলছি। এবার সেটা দেখুন, আপনাকে কোরিলেট করতে হবে। এবার এটার জন্য আনসারেবল এবং রেসপন্সিবল স্টেট গভর্নমেন্ট। কী করে রেসপন্সিবল? তার বডি তাড়াতাড়ি ডিসপোজ করা। তোমার অনেক কেসে, মার্ডার অ্যান্ড রেপ কেসে হয়েছে রিপোস্টমর্টম হয়, অনেক কেসে এরকম হয়েছে। গোয়াতে, গোয়ার একটা মেয়ে ছিল, তার ওই রেপ অ্যান্ড মার্ডার ছিল, ফরেনার, গোয়াতে হয়েছিল, তার প্রথমবার হলো, তারপরে আবার তার সেকেন্ড টাইম রিপোস্টমর্টম হ্যাঁ করে। এবার রিপোস্টমর্টম যখন সিবিআই যদি রিপোস্টমর্টম বা রিইনভেস্টিগেশনের সুযোগ, তারপরে ক্রাইম সিন আপনি ডিস্ট্রয় করে দিয়েছেন, তারপরে তো সিবিআই একদম সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার পায়নি, তার আগে স্টেট পুলিশ ইনভেস্টিগেশন করেছে। আপনি ব্যাপারটা বুঝুন, স্টেট পুলিশ। তারপরে 14 তারিখে কি হলো? 14 তারিখে একটা মব অ্যাটাক করলো, 15 আগস্ট। এবার 15 আগস্ট একটা রেড লেটার ডে, হাই সিকিউরিটি একটা অ্যালার্ট ডে। 15 আগস্ট, 26শে জানুয়ারি এমনি একটা রেড অ্যালার্ট সব জায়গায় থাকে।
চেকিং সিকিউরিটি এইসব। এবার যেখানে একটা ঘটনা ঘটেছে অলরেডি, পুলিশ ওখানে আছে, পোস্টেড আছে, তাদের প্রেভেন্সে একটা মব ঢুকছে, সিসিটিভির কন্ট্রোল রুম পুরো ভেঙে ভাঙচুর করে চলে যাচ্ছে। তা আপনার মনে হয় না কি অল আর প্ল্যান, এইসব প্ল্যানে বা স্টেট গভর্নমেন্টের সমর্থন ছিল, বা এটার মধ্যে হেলথ ডিপার্টমেন্টের নলেজে ছিল, এটার মধ্যে এটাও হতে পারে কি এই যে পুরো জিনিসটা হচ্ছে তার মধ্যে হেলথ ডিপার্টমেন্টে কিছু লোক ইনভলভ ছিল সন্দীপ ঘোষের সঙ্গে, মানে আরো বেশি কিছু লোক ফেসে যেতে পারে। হ্যাঁ, এবার এইটা যে তো আমি হচ্ছে ধরুন আমি অ্যাডমিনিস্ট্রেটর বা আমি প্রিন্সিপাল, তো প্রথম হচ্ছে খুবই লজ্জার ব্যাপার কি আমার ক্যাম্পাসে এরকম একটা ঘটনা ঘটলো। যখন ঘটবে আমি চাইব নিরপেক্ষভাবে একটা তদন্ত হোক, যারা দোষী তারা শাস্তি পাক, আর একদম মানে হায়েস্ট পানিশমেন্ট যে ডিজার্ভ করে সে। তো আমার কি টার্গেট থাকবে কি ক্রাইম সিনে এত লোককে আমি না জানিয়ে ঢোকা, না ক্রাইম সিনকে আমি প্রোটেক্ট করব। আমার কি টার্গেট থাকবে, আমি কি সেমিনার রুমের অংশটা ভেঙে দেব, তারপরে এত লোক গিয়ে যে ডেমোলিশ করে দিল, তারপরে কিছুই হলো না, মানে কারা করলো, কে করলো, কি করলো, মানে তোমার মানে আমি তো এটা রহস্য ফেসি। আমার তো অনেক সময় এটা একটা প্রশ্ন আছে কি দুর্নীতির সঙ্গে কোনো অভয়ার মৃত্যু রিলেশন নেই, তো এটা একটা আমার খুব বড় একটা প্রশ্ন। আক্তার আলী সাহেব, আরেকটা জায়গাতে আমরা একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সঞ্জয়কে যে অ্যারেস্ট করা হলো, সেটা রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, এবং তারপরে যখন সিবিআই হলো ঘটনাটা, সিবিআই কি সঞ্জয়কে কোনো বিভিন্ন প্রশ্ন করে কিছু বের করতে পারেনি? না দেখুন, সিবিআই আমি বলছি ইন্টারোগেশন পার্টে মানে ইনভেস্টিগেশন পার্টে আমি কিছু বলতে পারবো না, তার কারণ কিছু বলতে পারবো না, সঞ্জয় ইনভেস্টিগেশন তো আমার সামনে হচ্ছে না, আর এটা হচ্ছে পুরো একটা কনফিডেন্সিয়াল ব্যাপার। ইনভেস্টিগেশনে যখন ফাইন্ডিংস হয় তদন্তকারী সংস্থার মনে হয় কি সেগুলো ওরা জানাবে, কোর্টকে জানাবে, সেটা XYZ এটা বলার এনে তো এখানে। বাট আমি যে জিনিস বলছি অ্যাজ এ লেম্যান হিসাবে, আমি আই এম নট অ্যান ইনভেস্টিগেটর, আই এম অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। আপনি বলছেন সন্দীপ ঘোষকে যদি প্রথমে একদম তুলে আপনি দেখবেন কিছু হলে এই যে আপনি বলছি এই একটা বম বিস্ফোট হলো একটা মেডিকেল কলেজে, যে ডাক্তারি পড়ুয়া করলো, তো তার প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে, তার সিইওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হয়েছে কি এদের কাছ থেকে কিছু, তাহলে এইটা দেখুন এটা ইন্টেলিজেন্ট মাইন্ডের কাজ একটা কি তাকে আমি যদি তুলে নিই তাহলে ওখান থেকে আমি কিছু না কিছু সন্দীপ ঘোষকে যদি সাথে তুলে নিতে, হ্যাঁ, তাহলে এভিডেন্স ডিস্ট্রয় করার, তথ্য প্রমাণ লোপাট করার চান্সেস এদের কি ধরনের জিনিস পাওয়া যেতে পারতো, মানে অভিযোগ সেগুলো কি মোটামুটি মনে করেন, মানে কোন যোগাযোগ? দেখুন না, আমি ইনভেস্টিগেশন পার্টি কিছুই বলতে পারবো না, দুটো কারণ আপনি আমি এটা বলতে পারবো সেই অভিযোগগুলো কি কিছু হয়তো আমি যে সন্দীপ ঘোষের এগেনস্টে অভিযোগ দিয়েছিলাম সেটা কারাপশনে দিয়েছিলাম, এক্সটর্শন মানি দিয়েছিলাম, বায়োমেডিক্যাল ট্রাফিকিংয়ে দিয়েছিলাম, ছাত্রদের পড়ুয়াদের ফেল করানো, তাদের ফেল করিয়ে পয়সা, এবং হোস্টেলে তাদের ওপরে অত্যাচার করা, র্যাগিং, জেন্ডার হ্যারাসমেন্ট, এগুলো লিখিতভাবে আমি যা কমপ্লেন সেগুলো দিয়েছি, সেগুলো আমি জানিয়ে গেছি, আমি করে গেছি। কিন্তু সিবিআই যে আমার দুর্নীতির ব্যাপার হচ্ছে আমি পুরো কোঅপারেট করেছি, আমার স্টেটমেন্ট দিয়েছি এভিডেন্সের বেসিস, স্টেটমেন্ট বেসিস, তারপরে ওনারা বিভিন্ন জায়গায় রেড করেছেন, রেড করে ডকুমেন্ট বার করেছেন ইনভেস্টিগেশন করে, এবং একটা ভালো বোল্ড একটা কাজ আমি রেজাল্ট পেয়েছি। এবার রেজাল্ট পেয়েছি তার কারণ আমি তথ্যগুলো ওনাদের দিতে পেরেছি। ওনারা আমি যদি সমস্ত ধরুন আমি পুড়িয়ে দিলাম সমস্ত কাগজ, তারপরে আমার কাছে কিছুই নেই, তো কিছু তো ওরা অ্যারেস্ট করতে পারে। তারপরে রাজ্য সরকার আপনার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিচ্ছে, তার অভিযোগ কি রাজ্য সরকার? দেখুন এটা আমি আপনাকে একটা রাজ্য সরকার কিছু বলছে, এই জন্য মানে আপনাকে এই জায়গাতে এই করা হলো। এখানে আমি একটা লিঙ্ক মিলিয়ে দিচ্ছি, এই যে আরজি করে 9th আগস্টে যে নারকীয় ঘটনা হলো, এই ঘটনার পরে যারা প্রতিবাদী মুখ, যারা হুইসেল ব্লোয়ার বা প্রতিবাদ বা এজিটেশন করেছে, এই ডিপার্টমেন্ট সবার কাছ থেকে কিন্তু রিভেঞ্জ নিয়েছে, প্রতিশোধ নিয়েছে। এবার এমনও হয়েছে কি তাদের নিজস্ব নিচ্ছে, একটা কমপ্লেন করছে, একটা তুলছে, একটা সেটা কিছুই তুলছে না, কিছুই করছে না, আমি আপনাকে বলছি
কিছুই না করেই করছে। যেরকম ডক্টর শান্তনু সেন ওনাদের নিজস্ব লোক, আরজি কর নিয়ে উনি মুখ খুললেন, ওনার এমপিশিপ কেড়ে নিল, ওনাকে একদম পুরো মানে ধরুন একদম সাইড করে দিল। জহর সরকার এমপি স্যারের কি একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, উনি নিজে থেকেই সরে গেলেন। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর সিনিয়র ডাক্তাররা যারা, ধরুন তার মধ্যে ডক্টর সুবর্ণজ্যোতি গোস্বামী নাম বলছি, ডক্টর মানস গুপ্তা, ডক্টর উৎপল নাকি আরও 2-3 জন, ওদের বেছে বেছে বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ডভাবে ট্রান্সফার বেআইনিভাবে করা হলো। তারপরে এই যে জুনিয়র ডাক্তারের যে গ্রুপ, আশফাকুল্লা নায়া, অনিকেত মাহাত্ম, তারপর কিঞ্জল নন্দা, তারপরে আপনি দেবাশিস হালদার, বেছে বেছে এদেরকে ট্রান্সফার করা হলো বিভিন্ন জায়গায়। ওদের আইন হিসাবে টেনিয়ার কমপ্লিট হয়নি, ওদের র্যাঙ্ক নাম্বার অনেক ভালো, কিন্তু ওদেরকে তারপরে ওরা কোর্টে গিয়ে জিতেছে। কিন্তু আশফাকুল্লা নায়ার বাড়িতে ও কোনো ডাক্তার, একটা ইএনটি সার্জন, এবার তার বাড়িতে মাঝরাত্রিরে আপনি গুচ্ছে গুচ্ছে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন কেন? তাকে ডিফেম করার জন্যে, তার ইমেজটাকে, যে যেখানে থাকে তার ওখানে রেপুটেশন থাকে, ইমেজ থাকে, একটা মাথা উঁচু করে একটা ডাক্তারি পেশাতে একটা নোবেল জব, তো যারা ডাক্তার পড়ছে চান্স পাওয়াটা খুব কঠিন, একটা লং জার্নি, 5.5 বছরের একটা জার্নি, এটা একটা তপস্যা, সেটা যেন করছে, করে তারপরে যদি এইরকম তাকে দেখতে হয় কি লোক মাঝরাত্রিরে, তা অ্যাজ ইফ কে ও একটা ভিলেন ক্রিমিনাল, তারপরে আপনি আমার পার্টি চলে আসো, আমাকে বেশি তো, এটা কিছু না, এটা তো রাষ্ট্র দপ্তর বলবে না তুমি এটা করেছো, কিন্তু এটা একদম ফ্যাক্ট। আপনি মিলিয়ন ইন ইট হ্যাজ বিন প্রুভ কি আরজি কর নিয়ে যারা যারা মুখ খুলেছিল, আন্দোলন করেছিল, এরা ওদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে, এটা বেছে বেছে ওদের কাছ থেকে রিভেঞ্জ নিয়েছে। এবার এইটা থেকে সরকারের দুর্বলতা প্রমাণ হয়, এইটা থেকে সরকারের প্রমাণ, এটা কি সরকারের থেকে সরকারের বিরুদ্ধে আপনি মুখ খুলছেন? হ্যাঁ, এটা মুখ খুলছি বলে এখন বাধ্য হয়েছি। আমি ওই জায়গায় এখন ছিলাম না, কিন্তু আমি আস্তে আস্তে ওই জায়গা আসতে বাধ্য হলাম। এই সার্কামস্ট্যান্সেস এমন হয়ে গেল কি একজন মানে গভর্নমেন্টের মানে ধরুন ব্রেভ অফিসার, একজন গভর্নমেন্টের প্যাট্রিয়ট অফিসার, একজন রাষ্ট্রবাদী অফিসার, এখন গভর্নমেন্টে কারাপশনের এগেনস্টে, সরকারের, দেখুন আমি সরকারে, আমি বারবার বলছি আমি দুর্নীতির এগেনস্টে, আমি কিন্তু সরকারের এগেনস্টে না, আমি 2-4 জন যারা কারাপ্টেড অফিসার তারার এগেনস্টে। স্বাস্থ্য দপ্তরে প্রচুর অনেস্ট অফিসার আছে যারা মাথা উঁচু করে এখনও কাজ করে, তাদের ঠিক মতন তাদের মতন কাজ করা দেওয়া হচ্ছে না। একজন স্বাস্থ্য দপ্তরে ছিলেন, আইএস অফিসার ছিলেন, খুবই অনেস্ট, খুবই বোল্ড অফিসার ছিলেন, বেছে বেছে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে অন্য জায়গায় গ্যারাজ করে। সরকারি মেশিনারির এগেনস্টে অভিযোগ জানাতে গিয়ে সরকারের এগেনস্টে অভিযোগ আপনি জানালেন, মানে ইউ হ্যাভ বিন কম্পেলড। আমি এইখানে একটা না ভুল হচ্ছে, আমি পার্টিকুলার লোকের এগেনস্টে জানাচ্ছি, আমি পুরো ধরুন যে রেসপন্সিবল, যে কারাপশন করেছে, যে দুর্নীতি করেছে, যে ইনভলভ, তাদের এগেনস্টে। এবার গভর্নমেন্ট তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে মুখ খুলছে তার এগেনস্টে, কিন্তু গভর্নমেন্ট ধরে নিচ্ছে। আপনি কারাপশন দুর্নীতিকে এক্সপোজ করছেন, কিন্তু যারা হুইসেল ব্লোয়ার, যারা মুখ খুলছে, গভর্নমেন্ট তাকে টার্গেট করছে। হ্যাঁ, তোমার যদি হয় তুমি স্টেটকে পরিষ্কার করো, হেলথ ডিপার্টমেন্টকে পরিষ্কার করো, আজকে শিক্ষা দুর্নীতি, মানে এইটা গভর্নমেন্ট কোথায় কোথায় মুখ নুকাবে। কিন্তু আমি দেখছি কি যেই মিনিস্ট্রিগুলো মুখ্যমন্ত্রীর আন্ডারে, সেই মিনিস্ট্রিগুলো আরও বেশি কারাপ্টেড। তারপরে আমার তো মনে হয় যখন প্রথম উনি চেয়ারে বসেছিলেন 2012 সালে, আমার ওনাকে ভগবান মনে হচ্ছিল, কিন্তু আমি হেলথ ডিপার্টমেন্টে যখন আস্তে আস্তে মানে আমি সব জিনিসগুলো জানতে পারি কি হেলথ ডিপার্টমেন্টে এত এই যে মানে ওনার কতগুলো টিএমসিপির ছেলেরা মানে ছাত্রদের ওপরে, মেয়েদের ওপরে এমন অত্যাচার করেছে যেটা আমি অন ক্যামেরা বলতে পারছি না। আমরা জানতে পারলাম যে আপনি বেশ কিছুদিন আগেই বিজেপিতে জয়েন করেছেন। সেটা এই যে এই পরিপ্রেক্ষিতে বিজেপিতে জয়েন করার জন্য কি আপনার উপরে আরো বেশি করে কি হতে পারে? একদম ওটাও হতে পারে, এবং আমি মাইনরিটি, সেটাও হতে পারে। কেন এই সরকার হচ্ছে মাইনরিটি বিরোধী, তার কারণ এরা চায় না কি মাইনরিটিটা ওপরে উঠুক, একটা ভালো স্ট্যাটাসে আসুক। এরা মাইনরিটিকে যেটা বলে না কিড়া মকড়া, কিন্তু এই রাজ্যের বিরোধীরা বলে যে আমাদের যে শাসক ভোটের কি করেছে আপনি দেখিয়ে দেন, আপনি উদাহরণ দিন, চলো আপনি মিডিয়া লোক, আপনি উদাহরণ দিন আমার সামনে। না, এটা আমার কথা, আপনি উদাহরণ। এরা ভোটে রাজনীতি করে, এরা চেয়ারের জন্য করছে। তার কারণ আমি একটা খুব একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উদাহরণ দিই।
শিক্ষা দুর্নীতিতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, টাকা ধরা পড়েছে, প্রমাণ হয়েছে। যে দুর্নীতি করেছে সে এখন জামাই আদরে জেলের বাইরে এলো, কিন্তু 26,500 ছেলে মেয়ে যাদের চাকরি গেছে, 26,500 লোকের পরিবারের এখন কি অবস্থা? এই ডিসেম্বরে লাস্ট ওদের পাশে কেউ না দাঁড়িয়ে ওদের টর্চার করছে, ওদের মারছে। এই আন্দোলনে একটা মেয়ে তামান্না পারভিন বলে প্রাণ হারায়। লজ্জা আছে এই সরকারের? লজ্জা আছে? তো আমি যদি যাই, আমি যদি দেখছি কি আমি লড়বো, আমার লড়াই জারি রাখবো, তখন আমার মনে হয় কি এখন আমাকে বড় প্ল্যাটফর্মে যেতে হবে। বড় প্ল্যাটফর্মে যেতে গেলে আমাকে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে। তার আগে আমি নিয়ম মেনে রেজিগনেশন লেটার সাবমিট করেছি। তুমি আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট না করে আমাকে সাসপেন্ড করলে, সাসপেন্ড করে ঠিক আছে বসিয়ে রেখেছো, তার এগেনস্টে আমি লিগ্যাল অ্যাকশন নেব। কিন্তু সরকারের স্বাস্থ্য দপ্তরে যে অফিসার আমাকে আপনার সাসপেনশনটা এসছে, আপনি রেজিগনেশন দিয়েছেন তারপরে আগে করেনি, তার 24 দিনে পরে। তারপরে ওরা প্ল্যান করলো কি সাসপেন্ড করে। তাহলে আপনি যে রেজিগনেশন দিয়েছেন এটা কি মানুষের কাছে কি অন্য বার্তা যেত, সেই জন্য কি গভর্নমেন্ট? আমি তো গভর্নমেন্টে আপনি রুলস আছে কি, ধরুন আপনি সার্ভিসে আছেন তো এটা দুটো নিয়ম, হয়তো আপনাকে এনওসি নিতে হবে। তো এনওসি তো ভোটে দাঁড়াবার জন্য, এবার আমি জানি কি আমাকে এনওসি দেবে না, তার কারণ আমার সার্ভিসই রেগুলারাইজ করছে না। ইন দ্য মিন টাইম আমি দুটো বই লিখলাম, তা আমি দুটো বইয়ের পারমিশনের জন্য অ্যাপ্লাই করলাম, আজ অব্দি পারমিশনও পাইনি। তার যে চিঠি আনসারে যে উত্তরে যে আমি একটা চিঠি পাবো সেটাও পাইনি। কি কেন আমি পেলাম না? আমি একটা বই লিখলাম, আমি একটা রাইটার, আমি এটা লিখতেই পারি আমার একাডেমিক ইন্টারেস্টের জন্য, সেটাও মানে এদের মানে আমাকে নিয়ে এত বেশি মানে হচ্ছে না, সেটাও দেয়নি। তারপরে ইলেকশন লড়ার জন্য আপনাকে অনুমতি দেবে? হতেই হবে না, অসম্ভব। তা আমি দেখলাম কি আপনি ইলেকশন লড়বেন যদি আপনাকে অনুমতি না দেয়? অনুমতি না দেয়, আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলে ইলেকশন লড়বো, দাঁড়াবো। আর যদি রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাহলে আমাকে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করে কোর্টের মাধ্যমে বেরোতে হবে। আর সরকার এত চেষ্টা করবে যাতে আমি না বেরোতে পারি, তখন আমাকে ঝুলিয়ে রাখবে। এবার দেখা যাবে। আমি তো এখনো হার মানিনি, আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি। এবং যারা আমাকে সাসপেন্ড করেছে তারা টপ টু বটম দুর্নীতির মধ্যে একদম জড়িত। এবার আমার কাছে প্রচুর এরকম এভিডেন্সেস আছে। আমি কিছু আরটিআই করেছি, কিছু আমি দিল্লিতে কমপ্লেন করেছি, কিছু হয়তো আমি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে একটা ফাইল রেডি করছি। আমি এখন এক্সপোজ করছি না, কিন্তু স্বাস্থ্য দপ্তরে আমি সব বলছি না, পার্টিকুলার কয়েকজন, বাকি স্বাস্থ্য দপ্তরের লোকগুলো খুবই ভালো। আপনি ব্যক্তিগতভাবে অভয়ার মা বাবার সঙ্গে দেখা করেছিলেন? আমি কথা বলেছি ওনাদের সঙ্গে, আমার দেখা করার সুযোগ হয়নি, ফোনে কথা বলেছি। আমি প্রথমে যখন দেখা করতে চেয়েছিলাম সেই সিচুয়েশনে ওনারা কারোর সঙ্গে দেখা করতে চাননি। তারপরে আমি শুনলাম কি ওনাদের বিভিন্নভাবে ট্র্যাক, যেরকম ওনার গাড়িতে ট্র্যাকার লাগানো আছে, আমাদের মোবাইল ট্যাপ হচ্ছে, তো এই তারপরে কিন্তু ফোনে ওনার বাবার সঙ্গে আমার দুবার কথা হয়। দুবার কথায় ভদ্রলোক খুবই কাঁদছিলেন, কান্নাকান্নি করছিলেন। আমি আরো কষ্ট পাচ্ছিলাম, আমি আরো কষ্ট, ফুলের মতো মেয়ে সে চলে গেল। হ্যাঁ, এবং মানে আর কি বলবো, মানে মানুষের কিন্তু সেটা মানে যখন অভয়া কাণ্ড হয়েছিল তো জনগণ রাস্তা নেমেছিল এই ইন্টেনশন নিয়ে কি যাতে আর সেকেন্ড অভয়া না হয়। কিন্তু তারপরেও দেখুন না, সিচুয়েশন ইমপ্রুভ করেনি। আপনি আমাদের ধর্ষণ হয়ে যাচ্ছে রাজ্যে। তো মানে আমার ভালো লাগে না, মানে রাজনীতি ঠিক আছে, আপনি রাজনীতি করুন, কিন্তু সঙ্গে সঙ্গে এইসব বিষয়গুলো দেখতে হবে। দেখুন, সিবিআই বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে এই দেশের ইলিট এজেন্সি। আমার সেই ক্ষমতা নেই কি তাদের সম্পর্কে কিছু ইন্টারপ্রিটেশন করা, আমি সেই জায়গা নেই। প্লাস আমি আমার কেসে একটা ভালো ফলাফল পেয়েছি, আমার যেহেতু আমার নিজের কেসটা, তো সুতরাং আমার এখানে একটা পজিটিভ আমার আশা সবসময় থাকে। হ্যাঁ, সবসময় একটা পজিটিভ একটা হোপ আছে, এইটাই আমি বলতে পারি। আপনি ডিপেন্ড করছেন লাস্টে দেখা গেল যে একটা বড় রাজনৈতিক দলের না, ডিপেন্ড করছি না। না, আপনি মাঝখানে কোনো যোগাযোগ পাচ্ছিলেন না যে এত বড় একটা লড়াই লড়বার জন্য পাশাপাশি পাচ্ছিলেন না কোনো শক্তি, বড় শক্তি। সেক্ষেত্রে একটা বড় শক্তি হিসেবে আপনি বিজেপিকে দেখুন, আমি যেটা হয় এবং পরবর্তীতে যেটা হয়েছে যে আপনার রাজনীতিতে যাবারও কিন্তু একটা মানসিকতা আছে নিশ্চয়ই। আছে, তার কারণ আমি দুর্নীতি নিয়ে লড়তে চাইছি।
দেখুন পার্টি যদি এটা ডিপেন্ড করছে, পার্টি আমাকে এটাও তো হতে পারে পার্টি না হওয়া টিকিট দিতে পারে, জয়েন করা টিকিট পাওয়া, মানে বিজেপি টিকিট, মানে যাই হোক আমি বিজেপি জয়েন করেছি, আমি মেম্বারশিপ নিয়েছি, কিন্তু জয়েন করা আর টিকিট পাওয়া, আমি জয়েন করা মানেই যে টিকিট আমি ক্লেম করতে পারি, হ্যাঁ আমি যে ক্লেম করতে পারি তা নয়। এরা যদি পার্টির মনে হয় কি না আমি ফ্রেশার বা আমার মানে পলিটিক্যাল আমার ব্যাকগ্রাউন্ড নেই, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হসপিটাল ব্যাকগ্রাউন্ড, তো সেই ক্ষেত্রে টিকিট না দিলেও আমার তো কিছু বলা নেই। আমি একটা ভালো ধরুন আমি অবজেক্টিভ নিয়ে যেতে চাইছি কি আমি সুযোগ পেলে আমার স্টেটের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি কিছু করি না করি, কিন্তু আপনি একটা প্রতিবাদী মুখ, এবং এই প্রতিবাদী মুখকে বিজেপি নেতারা কি চিন্তা ভাবনা করবে না রাজ্যের জন্য? সেটা এইটাতে নো কমেন্ট, আমি এইটাতে কিছু বলতে পারবো না, তার কারণ এইটা বাস্তব কথা কি এখনো আমাকে সার্ভিস থেকে ছাড়িনি নাম্বার 1, আর নাম্বার 2 আমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স 0। আমি পলিটিক্যাল, হ্যাঁ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ক্যান বি আ গুড পলিটিশিয়ান, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু আমার মধ্যে না একটা ব্রেন আছে, কিছু আইডিয়া আছে, সার্টেন আইডিয়া আছে, আমি যদি এক্সপোজার পাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে তাহলে আমি সেটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি। ফার্স্ট আমার কাছে যেটা আইডিয়া আছে সেটা আমি এখনও মানে বলছি না, কিন্তু সেটাতে আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে যাবে, মানে ফার্স্ট যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে কারাপশন একদম গোড়া থেকে শেষ নাও হলে কারাপশন মুক্ত হবে, কারাপশন হবে, আর থার্ড হচ্ছে ওমেন সেফটি নিয়ে। তো ওমেন সেফটি নিয়েও কিছু মানে আমার পরিকল্পনা আছে, যেটা আমি অনেক দিন ধরেই এর উপরে কাজ করছি। এখন যেভাবে রাজ্যে মানে যা চলছে তার থেকে তো বেটার, অনেক বেটার এ করছি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক অ্যাপস আছে মোবাইলে, কিছু অ্যাপস আছে যেগুলো ইন্টারনেট ছাড়াও চলে এই ওমেন সেফটি রিলেটেড, কিন্তু এটাতে কোনো অ্যাওয়ারনেস নেই, অনেক লোক জানে না কি আপনি জাস্ট মিস কলও মারলে আপনাকে ট্র্যাক করে লোক বার করে নেবে আপনি কোথায় আছেন, কোথায় আটকে আছেন, এরকম। তো যেগুলো অনেক জিনিস আছে যেগুলো অলরেডি মার্কেটে আছে, যেগুলো স্টেট লেভেলে বলুন, সেন্ট্রাল লেভেলে বলুন, এই যে নির্ভয়া, তো সেখানেও একটা ওরা অ্যাপস একটা করেছে, নির্ভয়া থেকে অনেক সাপোর্ট দেয়, এটা অনেক লোক জানেই না। এই ধরনের প্রচুর অ্যাপস আছে যেগুলো ওমেন সেফটি অ্যাপস আছে মোবাইলে। এছাড়া কিছু যদি সিস্টেমকে একটু রিওরিয়েন্টেশন করা যায়, ধরুন এই হেলথ ডিপার্টমেন্টের ব্যাপারে যেভাবে চলছে হেলথ ডিপার্টমেন্ট, এটাকে আরও আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই, তামিলনাড়ু, তেলেঙ্গানা, তারপরে আন্ধ্রা, মহারাষ্ট্র, ওরা কীভাবে চালাচ্ছে, তাহলে আমরা চালাতে পারছি না কেন? তো এইটা যে ইমপ্রুভ করা যাবে না, অসম্ভব কিছু ব্যাপার না, ব্যাপার হচ্ছে ডেডিকেশনের ব্যাপার। যে লোক আসছে প্রথমেই তো তাকে তুমি কারাপ্টেড করে দিচ্ছ, তাকে এই বার্তাটা বলে দিচ্ছ কি তোমাকে এত টাকা কালেকশন করতে হবে, এত তোমাকে ওখানে অমুক জায়গা পৌঁছে দিতে হবে, এই মেসেজটা তার মধ্যে যারা মানে ধরুন মাথা উঁচু করে যেই অফিসার, সেই অফিসারে ভাবুন মানে তারা এই জন্য সার্ভিসে আসছে কি তারা ট্যালেন্টেড অফিসারের ট্যালেন্টটাকে আমি দেশের সেবা করব, দেশের জন্য করব, কিন্তু তারা এসে ট্র্যাপ হয়ে যাচ্ছে এখানে যখন পড়ছে, তাদের অবস্থা ভাবুন। তা আমার এই যে প্রতিবাদ, আমার লড়াইটা সেই জন্যে কি যারা ডেডিকেটেড, যারা সিনসিয়ার, যারা অনেস্ট অফিসার, তারা কাজ করতে পারে, হ্যাঁ তারা কাজ করার সুযোগ পায়, এবং এই সব অফিসার যারা লোকের পেছনে লাগে তাদের এগেনস্টে এই সন্দীপ ঘোষ না অফিসারদের এরকম করে চমকাতো, আর তারা আবার ট্রান্সফার অর্ডার সন্ধ্যাবেলা বেরিয়ে যেত, জানেন, ডাক্তারকে বলতো আর ঠিকই তার ট্রান্সফার অর্ডার বেরিয়ে যেত। তার মানে ভাবুন তার সেটিং কত হাই লেভেলে ছিল। হ্যাঁ হাই লেভেলে ছিল কি আপনি আছেন, সন্ধ্যাবেলা আপনার বাঁকুড়া মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে গেল, কালকেই আপনাকে গিয়ে জয়েন করতে হবে। এই যে আরজিকর, যে সন্দীপ ঘোষ, এদের বিরুদ্ধে আন্দোলন আপনার কতদিন চলবে? না সন্দীপ ঘোষ আর ওদের যা বাহিনী আছে ও তো এখন জেলে আছে, আর আমার যে এখনো স্বাস্থ্য দপ্তর বা অন্য মেডিকেল কলেজগুলোতে যে দুর্নীতি আছে স্বাস্থ্য, সেটা তো দুর্নীতির লড়াই আমার চলবে, এবং সঙ্গে সঙ্গে আমার যে ওমেন সেফটি নিয়ে সেটাও আমি এই যে দেখুন না মানে স্বাস্থ্য দপ্তরের লোকরা এই সরকারকে চাইছে না, তার কারণ ওরা এত ফ্রাস্ট্রেটেড কি ওদের এত কিছু, ইভেন স্বাস্থ্য দপ্তরও মহিলা কর্মীরা সুরক্ষিত না, আর আপনাকে কি বলবো। তো ওরা চাইছে না কি এই পার্টি আবার পাওয়ারে আসুন, স্বাস্থ্য দপ্তরের লোক চাইছে না। আমি একদিন স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম,
মানে লোক, মানে ধরুন আমি তো প্রতিবাদী মানুষ, লোক ভয় করবে, কিন্তু লোক আমাকে ওয়েলকাম করছিল। ওয়েলকাম, আপনি খুব ভালো কাজ করছেন, এটা দরকার ছিল। আপনি এই যে কাজগুলো করছেন, এই কাজগুলো করতে গিয়ে আপনি বিজেপির বড় বড় কোন নেতৃত্বকে পাশে পাচ্ছেন কি? দেখুন যাদের সহযোগিতা সেইটা দেখুন, যেমন একটা আমরা পেলাম যে তরুণ জ্যোতি আপনার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, উনি আমাকে, তরুণ জ্যোতি তিওয়ারি আমাকে ডে 1 থেকে লিগ্যাল সাপোর্ট দিচ্ছেন, আর এখনও লিগ্যাল সাপোর্ট দিচ্ছেন। আমার এই সাসপেনশনের কেসটাও উনি লড়বেন। এবার ওনার একটা গুণ হচ্ছে কি, উনি আজ অবধি আমার কাছ থেকে পয়সা কি 1 কাপ চা অবধি ডিমান্ড করেনি। আমাকে যখন, মানে আমি খুব বিপদে পড়েছিলাম, যখন সন্দীপ ঘোষের অ্যাডভোকেট, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার পরে সন্দীপ ঘোষের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল। এবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, এবার আমার ওই কেসটার অ্যাগেনস্টে, তার মানে আমাকে এবার সুপ্রিম কোর্ট ছুটতে হবে। এবার সুপ্রিম কোর্ট যাবো মানে আমার মাথা হাত পড়ে গেছে। ধরুন আমার যে মাইনে স্যালারি, দেখা গেলো আমার 1 বছরের স্যালারি সুপ্রিম কোর্টেই চলে গেল। তো তখন ফোন এলো, বলে আপনি চিন্তা করবেন না, আপনি শুধু ওয়াকালতনামা সই করে দিন, আর আপনাকে ফ্লাইট খরচা কিছুই দিতে হবে না, নিজে পয়সা থেকে। তো এত ভালো লোক অ্যাডভোকেট, উনি আরও বড় অ্যাডভোকেট হোক। তরুণজ্যোতি তিওয়ারিকে আমি ব্লেস করব, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা রিকোয়েস্টও করব কি, আপনি চেঞ্জ হবেন না, এইরকমই থাকবেন, সৎ মানুষের জন্য আপনি লড়বেন। হ্যাঁ, এটাই আমি ওনাকে করবো। আজকে আমাদের সময়ের অভাবের জন্য আর আমরা আলোচনা এগোতে পারছি না। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আরজি করের প্রতিবাদী মুখ আসকার আলী মহাশয়, এবং তিনি আগামী দিনে অঙ্গীকারবদ্ধ যে আমাদের রাজ্যে ওমেন সেফটি নিয়েও কাজ করবেন, এবং অন্যান্য মেডিকেল কলেজে যে দুর্নীতির যেখানে তিনি গন্ধ পাবেন সেখানে তার প্রতিবাদ করবেন। সুতরাং এই আলোচনার আজকে সব কথা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।